নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের 103তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিদিশা সোহমকে পেয়ে তার উপরে বিদিশার যত রাগ অভিমান ছিল সমস্ত উগড়ে দিল। সোহমও শান্ত হয়ে তার বিদিশাকে দেখতে থাকলো। এক পর্যায়ে গিয়ে সোহম বিদিশাকে চাপটে ধরল। বিদিশারও সমস্ত অভিমান উবে গেল। এর পরবর্তীতে কী হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। রবিবাবুকে একখানে স্থির থাকতে দেখে সোহম হাত ধরে ঘরে টেনে এনে বিছানায় বসালো। রবিবাবু সোহমকে যত দেখছেন ভাষা যেন হারিয়ে ফেলছেন। বিছানায় বসার পর তিনি আর দৃষ্টি ফেরাতে পারছেন না। চারিদিকে শুধু বিদিশা আর বিদিশা। সোহম আর বিদিশার এক মুহূর্তের জন্য হাত ছাড়েনি। বিদিশা বাচ্চার মতো ঘেঁষে রয়েছে সোহমকে, যেন হাত ছাড়লেই হারিয়ে যাবে। সোহম বিদিশাকে বলতে লাগলো, জানো তো এই কাকুই আমাকে কত যত্নে রেখেছেন, ঠিক যেন বাবার মতো। তোমার বাবা আমার মায়ের খুব ভালো বন্ধু, উনি। প্রণাম করো। বিদিশা প্রণাম করতে গেলে হুঁশে ফিরলেন রবিবাবু। বিদিশাকে আশীর্বাদ করতে করতে অকারণে বুকে টেনে নিলেন সোহমকে। মাথায় হাত দিয়ে বললেন, এত ভালোবাসা কিভাবে চেপে রেখেছিলি রে? হপুটা সত্যি ভাগ্যবান। ওর মেয়ের জন্য এমন একটা ভালোবাসার লোক আছে ভেবেই ভালো লাগছে। ও যেখানেই থাক নিশ্চিন্তে আছে। ভালো থাক তোরা। আমি আশীর্বাদ করছি, দু হাত তুলে তোদের। বিদিশাকে বললেন, মারে এই গ্রামের সাথে তোর এত গভীর সম্পর্ক আছে জানিস? বিদিশা অবাক চোখে তাকিয়ে থাকে। রবিবাবুর চোখ ঝাপসা হয়েছে। বলেন, তোর বাবার জন্মস্থান রে, তোর মাও এখানকার। দেখ সব কিছুই মিলে যাচ্ছে, শুধু দুটো লোক দেখল না। রবিবাবু আজ প্রথমবার আবেগ বিগলিত হয়ে উঠলেন। সোহম বিদিশাকে ইশারা করলো জগ থেকে জল দিতে গ্লাসে। সোহম পিঠে হাত লাগিয়ে বলল, কিছুক্ষণ পর একটু সুস্থ হয়ে বললেন, ভীষণ ভালো লাগছে রে। আমার মনে হচ্ছে অপু সুগন্ধাও সাথে আছে। তা এই কাণ্ডটা করলো কে? বিদিশা হেসে উঠল। কাকু, ওই যে সজল বলে ছেলেটা। রবিবাবু এবার হো হো করে হেসে উঠলেন। বললেন, কাল ওর দৌড়োদৌড়ি দেখেই বড় অদ্ভুত লাগছিল। তবে যাই বলিস না বামিন, পাগলা ছেলে আমাদের কাজের কাজ করেছে। কি বলিস? সলজ্জ হাসি সোহমের মুখে ছড়িয়ে গেল। রবিবাবু বললেন, একটু দাঁড়া, ফোন করি ডাকি বাঁদরটাকে। বাগানের গাছের হাফডালে সজল আর তাপসী দুজনের সম্পর্কের সিলমোহর লাগাতে ব্যস্ত। কাল সারা রাতের বিরহে জ্বলে তাপসী বুঝেছে সজল ছাড়া তাপসী আর বাঁচবে না। তাই যতটা পারা যায় সজলকে আঁকড়ে ধরেছে। আর যে উদ্দেশ্যে এত কিছু, সেই কাজ সফল হওয়ার পুরস্কার পাচ্ছে যেন সজল। সৌরভবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর ভালো লাগছিল না। মনে হলো বোনের সমাধিটা একটু দেখে আসুক। অনেক দিন ওদিকে যাওয়া হয় না।
বাবিন আসার পর একদমই যাওয়া হয়নি। অন্যমনস্কভাবে 1 পা 2 পা করে সমাধির দিকে এগোতে থাকলেন। শুকনো পাতার পাম পড়ায় একটা মচমচে শব্দ বের হতে শুরু করলো। সজল তাপসীকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। তাপসীও একটু অবাক, ফিসফিসিয়ে বলল, এই কেউ এদিকে আসছে বোধ হয়। সজলও হালকা ঘাড় নেড়ে ইশারা করে, চলো দেখি কে। সজল আর তাপসী হাত ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে গেলে ঠিক সামনে দাঁড়ানো সৌরভবাবু, বাবা, ছেলে আর তাপসী তিনজনের দিকে হাঁ করে তাকিয়ে রইল। এই বাগানের ভেতরে কেউ কাউকেই আশা করেনি। সৌরভবাবু খেয়াল করলেন ছেলে মেয়েটির হাত ধরে আছে, কিন্তু তার থেকেও বড় কথা, ছেলের চোখে মুখে একটি অন্যরকম লাগছে দেখতে। সৌরভবাবুর বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। তিনি কাল সারা রাত ছেলের দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারেনি, আর ছেলে কিনা কার সাথে। তবুও সন্দেহটাকে বিশ্বাসে পরিণত করার জন্য ছেলের মুখের কাছে মুখ নিয়ে পরীক্ষা করতে যাবেন, এমন সময় ফোনটা বেজে উঠল। চমকে উঠলেন তিনি। অভিযান অসম্পূর্ণ রেখে ফোনটা ধরতে গেলে মুহূর্তের মধ্যেই সজল আর তাপসী নিজেদের ঠিকঠাক করে নেয়। ফোনটা কেটে এসে দেখলেন যেরকমটি তিনি আগে তার ছেলের মুখে দেখলেন, মুখটা যেন কেমন অন্যরকম লাগছিল, এখন আর সেটা মনে হচ্ছে না। অভিযান ব্যর্থ হয়ে যাওয়াতে একটু ভগ্ন আর আশাহত হলেন। মেয়েটিকে সজল সব কিছুই কথা গুছিয়ে রেখেছিল, কিন্তু বাবার চোখে দৃষ্টির ভাষা পড়তে গিয়ে গুলিয়ে ফেলল সব। এখানে করা কাণ্ড ধরা না পড়ে যায় এই ভেবেই আমতা আমতা করতে থাকে। শেষমেশ তাপসী বিরক্ত হয়ে বলে, আমরা কলিগ, মানে একসাথে চাকরি করি। আর দুজনকে। কথা শেষ না হওয়ায় আবার ফোন বেজে ওঠে। সৌরভবাবু ফোনটা কেটে বলেন, যা উপরে যা, তোদের ডাকছে। সজল কথা শেষ হতে দেয় না তাপসীকে, টানতে টানতে যত তাড়াতাড়ি সম্ভব বাগান থেকে বের করে নিয়ে চলে। সৌরভবাবুর দুশ্চিন্তাগ্রস্ত মন এখনও যেন এক রাশ কালো মেঘে ঢেকে গেল। ভাবতে লাগলেন, ছেলেটা এত বড় হয়ে গেল যে বাগানের মধ্যেই, ছি ছি, যাত্রা একেবারে। দোতলায় উঠতেই সজলের কান টেনে ধরে সোহম বলল, মহা ফাজিল ছেলে তো তুই, একবারও আমায় বুঝতে দিলি না। সজল কানে হাত দিয়ে হাসতে হাসতে বলে, ওফ দাদা, লাগছে, ছাড়ো না। আমি তোমাকে বলে দিলে আমাকে কি কেউ সাবাসি দিত নাকি? সোহম হাসতে হাসতে কান ছেড়ে একেবারে জড়িয়ে ধরল ভাইকে। রবিবাবুর মনটা এতদিনে শান্ত হলো, তাহলে এবার বোধ হয় সব ঠিক হবে। দুই ভাই আর দুই বান্ধবী মিলে হাসি ঠাট্টা খুনসুটি জুড়ে দিল। রবিবাবু একটু আলাদা দাঁড়িয়ে সোহম আর বিতিশাকে দেখতে থাকলেন। মনে মনে ভাবতে লাগলেন, ভালোবাসা সত্যিই মরে না। অপূর্বর প্রতি সুগন্ধার ভালোবাসা আজ সোহম আর বিতিশার হয়েছে। এক অপূর্ণ ভালোবাসা পূর্ণতা লাভ করবে ওদের দুজনের মধ্য দিয়েই। তিনি খেয়াল করলেন মুহূর্তের জন্য একে অপরকে কেউ ছাড়ছে না। গল্পের মাঝেও সোহম ধরে রেখেছে বিতিশার হাত, আর বিতিশা সোহমের হাতে গাল রেখে গল্প করছে আর মাঝে মাঝে চোখ মুছছে। খুব গভীরভাবে দুজনকে খেয়াল করতে লাগলেন, হয়তো ডুবেই গেছিলেন ওদের চিন্তায়। এমন সময় সজল এসে ডাকছে, জেঠু, ও জেঠু। ঘোর যেন কাটল, উত্তর দিলেন, কি হয়েছে রে? সজল রবিবাবুকে একটু দূরে টেনে আড়ালে নিয়ে গিয়ে বললেন, জেঠু, কাল কিন্তু বলেছিলাম যা চাইবো তাই দিতে হবে। সজলের
মুখ নাক ধীরে ধীরে গোলাপি রূপ নিতে শুরু করেছে। রবিবাবু বলেন, বল কি লাগবে, লজ্জা পাচ্ছিস নাকি? সজল একগাল হাসি হেসে তাপসীকে ডাকে। তাপসী আসতে সজল বলে, প্রণাম করো, আমার জেঠু হয়। তাপসী প্রণাম করতে সজল চোখ নাক বুজে বলে, তোমার হবু বৌমা জেঠু? কিছু চাই না, বাবাকে রাজি করাবে তুমি। রবিবাবু হো হো করে হেসে উঠলেন, বললেন, আচ্ছা, তোর কাজের পুরস্কার এটাই তো? আমি থাকতে চিন্তা করিস না, সব হয়ে যাবে। সজল খুশিতে রবিবাবুকে জড়িয়ে ধরে। রবিবাবু বলেন, এখন তোর অনেক কাজ আছে, সব ভালো ভালোভাবে শেষ করবি, তারপরে পুরস্কার পাবি। সজল খেপে গিয়ে বলে, আবার কি? রবিবাবু বলেন, নিচে চল, সব বলবো। বেরিয়ে যাওয়ার সময় সোহমকে বললেন, ভাবিন, জামা কাপড় ঠিকঠাক পরে বিদিশাকে নিয়ে নিচে এসো, তোমার মামার বাড়ি যাব, ওখানে সবাই অপেক্ষা করছে। মামা বাড়ি কথাটা শুনে সোহমের মুখ কালো হয়ে আসে। রবিবাবু কাছে এসে বলেন, আজ তুমি বিদিশাকে ফেরত পেয়েছ তাদের জন্যেই। পরিস্থিতি বড্ড বাজে একটা সময় ছিল, তখন কেউ কাউকেই বোঝার মতো ছিল না। কেউ সেই সময় ছিল না সঠিকটা চোখে আঙুল দিয়ে বোঝায়। তারাও বাবা মা ছিলেন, একমাত্র আদরের মেয়ের ঘটনা তাদের কত শোকাহত করেছে তা তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। সব যখন মিলে গেল, এভাবে আর দূরত্ব কেন? তারা তোমাকে যথেষ্ট ভালোবাসে, আর ক্ষমার মতো বড় গুণ হয় না। সবাইকে ক্ষমা করে দিয়ে নতুন পথ চলা শুরু করো, কেমন? আমি নিচে আছি, তোমরাও ঠিকঠাক হয়ে নিচে এসো। কথাগুলো বলে বেরিয়ে গেলেন রবিবাবু। সিঁড়ি দিয়ে নামতে নামতে রবিবাবু কেমন যেন একটা চিন্তায় পড়ে গেলেন। সজল হুজুকে কেমন কাজটা করলো একটু ইঙ্গিত দিলে না আগে থেকে একটা মানসিক প্রস্তুতি থাকে? যেভাবে চলে এসেছে ওদের এমনিও রাখা যাবে না। 10 জন 10 কথা বলবে, সুগন্ধার গল্প যেন আমার মাথা চাড়া না দেয়। দুশ্চিন্তাগ্রস্ত মুখে রবিবাবু সৌরভবাবুর কাছে এসে দাঁড়ালেন। সৌরভবাবু আগে থেকেই দুশ্চিন্তার মধ্যে ডুবেছিলেন। রবিবাবুকে দেখে বাগানে দেখা সব কথা বলতে চাইলেও গলার কাছে এসে কথাটা আটকে গেল। হাজার হোক, ছেলে তো, যদি খারাপ ভাবে। শুধু বলেন, সজলের সাথে মেয়েটাকে খোঁজ নিলে? রবিবাবু হেসে বললেন, তোরও শ্বশুর হওয়ার সময় হয়ে এসেছে। সৌরভবাবু হাঁ করে রবিবাবুর দিকে তাকিয়ে কী যেন ভাবতে লাগলেন। রবিবাবু সৌরভবাবুর কাঁধে হাত রাখতেই হুঁশ ফিরল। রবিবাবু বলেন, সজল কি কাণ্ড করেছে জানিস? আঁতকে ওঠেন সৌরভবাবু, মনে মনে ঘাবড়ে যান। ও তো ওপরে ছিল, সজলের কিছু দেখেছে নাকি? রবিবাবু বলেন, অপূর্বর মেয়েকে আজ নিয়ে চলে এসেছে, ওপরে বাবিনের সাথে আছে। সৌরভবাবু এমন চমকে যান, কথাটা শুনে 2-3 পা পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, মানে কি বলতে চাইছো? রবিবাবু বলেন, আর মানে তোকে বুঝতে হবে না, ওদের 4 জনকে নিচে নামতে বলেছি। লোকজন জানাজানির আগেই বাড়িতে নিয়ে চল তাড়াতাড়ি। ভাগ্য ভালো আমরা এসেছি, নইলে কেউ যদি এখানে দেখতো বাবিনের সাথে কোনো মেয়ে আছে, গল্প ছড়াতে সময় নিত না। সবই ঠিক আছে, সজল একবার জানালে কোনো সমস্যা হতো না। সৌরবাবু যেন কিছুই চিন্তা করতে পারছেন না। সজলের কাণ্ড যত ভাবছেন অবাকই হয়ে যাচ্ছেন। চিন্তায় ভ্রু কুঁচকে কপালে উঠে যেতে থাকে। রবিবাবু বলেন, পাঁজি দেখি গিয়ে বিয়ের তারিখ কবে আসছে,
যদি আজকালের মধ্যে থাকে ভালো, নইলে লগ্ন ছাড়াই বিয়ে দিয়ে দেবো। সৌরভবাবু বলেন, কী যাতা বলছো, বিয়ে দিয়ে দেবে কোনো প্রস্তুতি ছাড়া? রবিবাবু কি যেন আকাশ পাতাল উথাল পাথাল করে ভেবে বলেন, তুই দেখিসনি ওদের দুজনকে, তাই বলছিস। ওরা আলাদা থাকার পরিস্থিতিতে নেই, আলাদা রাখা যাবে না, তাই সসম্মানে বিয়েটা দিয়ে দে। যদি শুধু সিঁদুরদানে বিয়ে হয় তাও সই, কিন্তু বিয়ে ছাড়া এদের রাখা যাবে না। সৌরভবাবু কিছু বলতে যাবেন, নেমে এলো 4 জন। সজল তাপসী পেছনে কথা বলতে বলতে আসছে, আর সামনে যে মানুষ দুটি আসছে, একজন আর একজনের কোমর আগলে ধরে রেখেছে। কোথায় যাচ্ছে কোনো হুঁশ নেই। হালকা হাওয়ায় কপালে চোখে উড়ে আসে বিদিশার চুলগুলো, সেগুলোকে পরম আদরে একটা একটা করে সরিয়ে দিচ্ছে সোহম। দুজনের চোখ দুজনের দুনিয়ায় যেন ডুবে, যেন মধুর ভাণ্ডে পিঁপড়ে। সৌরভবাবু রবিবাবু দুজনেই কয়েক মুহূর্ত হাঁ করে গিলতে লাগলেন সেই দৃশ্য। কোনো রকমে নিজেকে সামলে সৌরভবাবু বলেন, রবিদা, বলছি কি, বিয়েটা আজ দিয়ে দিলে হয় না? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।